গুড মর্নিং। তো আজ সকালে উঠে ভাবলাম যে আজ একটু কিছু সেলফ প্যাম্পারিং করা যাক। আসলে পুরো গ্রীষ্মটা সাঁতার কেটে পুরো ট্যান পড়ে গেছিলো বাজেভাবে। একে তো রোদ, তার উপরে ক্লোরিন জল। তো যাই হোক, আর এদিকে শ্যাম্পু করবারও ছিল। তো যাই হোক, দেখো কী করলাম। শ্যাম্পু করবার জন্য আমি প্রথমে নারকেল তেল মাখি মাথাতে। তো ওই জন্য একটা ইয়েতে নারকেল তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। শেষ হয়ে এসছে নারকেল তেলের কৌটোটা। এর সাথে নিয়ে নেব রোজমেরি, 5 ড্রপ রোজমেরি এসেন্সিয়াল অয়েল। এবার এটাকে আমি একটু গরম করে নেব। ডবল বয়েলিং প্রসেসের মাধ্যমে আমি তেলটা গরম করব, তাই জন্য প্রথমে জলটা গরম করতে দিয়েছি। তো জলটা মোটামুটি একটু গরম হয়ে এলে তেলের বাড়িটা হয়ে বসিয়ে দিলাম। ফ্লেমটা আমি একটু হাই করে দিলাম, তাড়াতাড়ি যাতে হয়ে যায় ওই জন্য। এরপর ডিটেন ফেস প্যাকের পালা। কস্তুরি হলুদ, এটা লোকাল শপ থেকে কেনা। এরপরে দিয়ে দিয়েছি বেসন। বেসনটাও আরামবাগ থেকে কেনা, ওদের যেটা নিজস্ব পাওয়া যায় সেটা। দই, কফি এবং সবার শেষে মধু। বেসন দিয়ে দিয়েছি 1 চামচ। বেসন আমাদের স্কিন পরিষ্কার করতে কাজে লাগে, ন্যাচারাল ক্লিনজার বলা যায়। এরপর কস্তুরি হলুদ অল্প একটু। এরপর দিয়ে দিয়েছি কফি। কফি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এরপরে মধু। মধু আমাদের চামড়া মসৃণ করতে কাজে লাগে। আর তারপরে দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ। এবার সবগুলোকে দিয়ে একসঙ্গে আমাদেরকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এবং একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে। যদি পেস্টটা টাইট হয়ে যায় তাহলে গোলাপ জল দিচ্ছি আমি এখানে, চাইলে নর্মাল জলও দেওয়া যায়। আমি অনেক সময় নর্মাল জল দিয়ে ইউজ করি, এখন গোলাপ জল দিলাম। গোলাপ জল দেওয়াটা ভালো। এরপরে সবগুলোকে মিশিয়ে একটা এরকম পেস্টের মতো তৈরি করে নিতে হবে। এটা হয়ে গেলে এবার অ্যাপ্লিকেশনের পালা। আমি এটা আমার গোটা মুখে লাগাবো এবং গলাতে লাগাবো। চাইলে এটা হাতেও লাগানো যায়, হাতে পায়ে লাগানো যায়, কিন্তু আমার টাইম ছিল না, তাই জন্য আমার লাগানো হয়নি। এবং লাগিয়ে আমি 15 মিনিট মতো থাকতে দেব। তারপরে জল দিয়ে হালকা একটু মুখটা ঘষে এই মাছটাকে তুলে দেবো। মুখ ধুয়ে স্নান করে পুরোপুরি রেডি হয়ে গেছি। তোমরা তো দেখলেই যে আমি আমার ট্যান তোলার জন্য কি করি। এমনিতে আমি তো কোনো বিউটি ব্লগার নই, তো জানি না এগুলো কতটা কি কার্যকরী হয় ঘরোয়া পদ্ধতিতে। আমার কাজ দেয়, তাই আমি এগুলো করি। এগুলো আমি ছোটো থেকে করে আসছি। মা আগে করে দিত, দিদা করে দিত, তো এটা বরাবরই চলে আসছে। বাড়িতেও সবাই এভাবেই করে দেখেছি ছোটো থেকে, তাই আমিও করি। যদি তোমাদের মনে হয় যেটা করে দেখা যেতে পারে তো দেখতে পারো। এমনিতে এই সমস্ত ভিডিওগুলো কিছু কিছু আমি ইউটিউব দেখেও শিখেছি যে এভাবে ইউজ করা যেতে পারে, এবং আমার কাজ দেয় এগুলো। তো তোমরা দেখতে পারো, ট্রাই করতে পারো। আমি হয়ে গেছি রেডি, এবার আমি বেরোবো। তো চলো তোমাদেরকে আজকে বাংলাদেশ ভবন দেখাবো। ওরই পাশ দিয়ে আমি আসলে যাব। তো নিচুপুটি যাওয়ার আরও অনেক রাস্তা আছে, কিন্তু ওখান থেকে আমি একজনকে পিক করব, সেজন্য ওই রাস্তা দিয়ে যাব। তো ভাবলাম তোমাদেরকে বাংলাদেশ ভবনটা একবার দেখিয়ে দেবো। হজমোড় থেকে এসে কারুকৃতের সামনের গলিটা দিয়ে ঢুকে পড়ে আমি চলে এলাম বাংলাদেশ ভবনের কাছে। এটাই হচ্ছে বাংলাদেশ ভবন যাওয়ার রাস্তা। এর পাশে এই মাঠটার অবস্থা এখন খুবই খারাপ। এখানে আমরা শীতকালে র্যাকেট খেলি। এই সোজা গেলে এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই বাংলাদেশ ভবন। এবং এর পাশের মাঠটা, এখানে আগে বাজি পোড়ানো হতো প্রতি বছর 8ই পৌষ রাত্রিবেলা। এই হচ্ছে আমাদের বাংলাদেশ ভবন। এই যে গেটটা দেখছো, এর ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না, অর্থাৎ বাংলাদেশ ভবন ভিতর থেকে দেখা যায় না। এই গেটের সামনে থেকে বা এই সাইড থেকে দেখতে হয়। যেহেতু প্রবেশ নিষিদ্ধ, তাই ভিতর থেকে ঘুরিয়ে দেখাতে পারবো না। চলো তবে এবার আমি আমার ঝটপট কাজ সেরে নিই। এখন সন্ধে হয়ে গেছে। এটা আমার এক বন্ধুর কাল জন্মদিন, তারই গিফট বক্স। এখানে এটা প্যাক করলাম, নিজে হাতেই বানানো সব কিছু। তো এর ভিতরে কি আছে যদি দেখতে হয় তাহলে অবশ্যই তো আমার পরের ভিডিও দেখতে হবে। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের দিন।